এক ভাইয়ের অকাল মৃত্যু, আর সেই মৃত্যুর পেছনে লুকিয়ে আছে এমন এক অন্ধকার রহস্য যা গোটা গ্রামকে কাঁপিয়ে দেয়। প্রতিশোধের এই খেলায় কে জিতবে আর কে শেষ হয়ে যাবে? যখন পরিবারের ওপর আঘাত আসে তখন একজন মানুষ কত দূর যেতে পারে? এই কাহিনী সেই ভয়ঙ্কর প্রতিশোধের, যা শুনলে শরীর কাঁটা দিয়ে উঠবে। আর বন্ধুরা, এই গল্পের শেষে এমন এক টুইস্ট আছে যা আমি সম্পূর্ণভাবে নিশ্চিত আপনার তা কল্পনারও বাইরে। 2018 সালে রিলিজ হলেও এর আইএমডিবি রেটিং এখনও 8.2 আউট অফ 10। তাই গল্প শুরু করার আগে অবশ্যই মনোযোগ সহকারে বসে পড়ুন। আর চলো দেরি না করে একসাথে শুরু করা যাক আজকের এই রহস্য ভরপুর গল্পটি। మరున్నాడు వాడిని ముట్టుకోవాలంటే వెళ్ళడం కష్టం కానీ ఒక్కసారి వెళ్ళిందంటే গল্পের শুরুতে চিট্টি নামের এক ছেলেকে দেখানো হয়। চিট্টি তার সাইকেল নিয়ে দ্রুত কোথাও যাচ্ছিল। সে তার থেকে দূরে থাকা এক লোককে কিছু বলতে চাচ্ছিল, কিন্তু লোকটি সেটা খেয়াল না করে গাড়িতে উঠে পড়ে। আর তখনই পেছন থেকে একটি ট্রাক এসে সেই গাড়িটিকে জোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। আর সেই গাড়ির ভেতরে বসেছিলেন এমএলএ দক্ষিণামূর্তি। তিনি খুব গুরুতরভাবে আহত হন। তাই চিট্টি সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তাররা জানায় যে ওনার অবস্থা তেমন ভালো নয়, উনি কোমায় চলে গেছেন। এরপরেই গল্প চলে যায় অতীতে। সেখানে দেখা যায় চিট্টি জঙ্গলে এক সাপের পেছনে ছুটছে। আসলে 4 দিন আগেই এই সাপ তাকে কামড় দিয়েছিল, তাই সেই সাপকেই সে ধরতে এসেছে। সাপ ধরার সময় সে জঙ্গলে একটি ঘড়ি খুঁজে পায়, আর সেটি তার নিজের কাছেই রেখে দেয়। এখানে আমরা আরও জানতে পারি চিট্টি গ্রামের মানুষের জন্য তার জেনারেটরের সাহায্যে পানি সরবরাহ করে। তবে চিট্টির শ্রবণ শক্তি খুবই দুর্বল, তাই সে কারো কথা স্পষ্ট শুনতে পায় না। তবে সে মানুষের ঠোঁট ঠিকই পড়তে জানে। তাই কেউ যদি তাকে বয়রা বলে ডাকে তবে সে প্রচণ্ড রেগে যায়। এই কারণে অবশ্যই সে অনেকবার বিপদেও পড়েছে। অন্যদিকে গ্রামের এক মহিলা রাঙ্গামাকে দেখানো হয়। সে চিট্টিকে খুবই ভালোবাসে, একেবারেই নিজের ছোট ভাইয়ের মতো। চিট্টিও তার সব কথা রাঙ্গামার সাথে শেয়ার করত। রাঙ্গামার স্বামী দুবাই থাকে। চিট্টি আগের দিন পাওয়া ঘড়িটি নিয়ে এসে রাঙ্গামাকে দিয়ে বলে, 100 টাকা দিয়ে এই ঘড়িটি তুমি আঙ্কেলের জন্য কিনে নাও, ওনার হাতে ভালো মানাবে। তখন রাঙ্গামা 100 টাকা দিয়ে ঘড়িটি কিনে চিট্টির হাতেই পরিয়ে দিয়ে বলে, তোর হাতেও বেশ ভালোই মানিয়েছে। এরপর আমরা দেখি গ্রামের এক কৃষক চেকম নিজের ছেলের সঙ্গে মাঠে ভুট্টার ফসল সংগ্রহ করছে। চেকম খুব খুশি ছিল, কারণ তার মেয়ের শিগগিরই বিয়ে হওয়ার কথা। কিন্তু ঠিক তখনই গ্রামে আসে প্রেসিডেন্টের লোক শিশু। সে প্রেসিডেন্ট ভূপাতির হয়ে কাজ করত। ভূপাতের লোকেরা গ্রামবাসীদের কাছ থেকে জোর করে টাকা আদায় করত। শিশু চেকমকে বলে, বহু বছর আগে তুই ভূপাতের কাছ থেকে অনেক টাকা ধার নিয়েছিলি, এখনও তা পরিশোধ করা হয়নি, তাই এখন থেকে কোনো ফসল তুই আর নিতে পারবি না। চেকম বলে, আমি তো গত 6 বছরে ঋণ পরিশোধ করে দিয়েছি। এই ফসলগুলো বিক্রি করে আমি আমার মেয়েকে বিয়ে দেব, দয়া করে এই ফসলগুলো নেবেন না। কিন্তু শিশু তার কোনো কথাই কান না দিয়ে ফসলগুলো নিয়ে চলে যায়। এটা দেখেই তার চেকমের ছেলে রেগে গিয়ে প্রতিবাদ করে। এর পরের দিন দেখা যায় যে ছেলেটি প্রতিবাদ করেছিল তার লাশ নদীতে ভাসছে। লাশ দেখে পরিবারের সবাই ভেঙে পড়ে কান্নায়। সবাই ভাবতে থাকে আসলে কে এই হত্যার পেছনে রয়েছে। আমরা দেখি ছেলেটির শেষ ক্রিয়ার সময় প্রেসিডেন্ট ভূপাতি সেখানে আসে এবং চেকমকে সান্ত্বনা দিয়ে বলে, হয়তো ঈশ্বর তোমার ছেলেকে বেশি ভালোবেসেছিলেন, তাই তাকে নিজের কাছে ডেকে নিয়েছেন। এরপর কিছু টাকা দিয়ে সে সেখান থেকে চলে যায়। এখানেই আমরা জানতে পারি ভূপাতি গত 30 বছর ধরে পুরো গ্রাম শাসন করে আসছে। সবাই তাকে খুব ভয় পায়, এমনকি তার বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় কেউ জুতা পায়ে দিয়ে হাঁটতে পারে না। প্রতি নির্বাচন সেই জেতে, আর কেউ যদি তার বিরুদ্ধে দাঁড়ায় তবে তাকে খুন করিয়ে দেওয়া হয়। এই ভয়ে কেউ তার বিরোধিতা করতেও সাহস পায় না। প্রতি বছর সে বড় করে পুজো করায়, তার প্রতিবন্ধী যেই দাঁড়ায় তার কোনো না কোনো ক্ষতি হয়ে যায়। কেউ আত্মহত্যা করে, আবার কেউ বা গায়েব হয়ে যায়। তাই গ্রামবাসী এখন মনে করেছে চেকমের ছেলে প্রতিবাদ করায় কোনো একটি কারণে সে আজ আত্মহত্যা করেছে। পরের দৃশ্যেই আমরা দেখি চিট্টির বড় ভাই কুমার দুবাই থেকে গ্রামে ফিরে এসেছে। চিট্টি তার ভাইকে খুবই ভালোবাসত। তারা একসঙ্গে বাড়ি ফিরছিল। তখন কুমার দেখে শিশু এক মহিলাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে, কারণ তার স্বামী নাকি ভূপাতির কাছ থেকে ধার নিয়েছিল আর টাকা ফেরত দিতে পারছে না। মহিলাটির প্রতি কুমারের মায়া হয় এবং নিজের মানিব্যাগ থেকে টাকা বের করে শিশুকে দেয়, তার ঋণ শোধ করে দেয়। তখনই বোঝা যায় কুমার খুবই দয়ালু মানুষ। এরপরে চিট্টি আর কুমার বাড়ি ফেরে। তাদের বাবা মা ছেলেকে দেখে ভীষণই খুশি হয়। কুমার সবার জন্য অনেক উপহার এনেছিল,
এমনকি চিট্টির জন্য একটি চশমা এনেছিল। সেটি পেয়ে চিট্টি খুবই খুশি। রাতে কুমার চিট্টিকে বাইকে বসিয়ে গার্লস হোস্টেলে যায়, কারণ সেখানে তার প্রেমিকা পদ্মা থাকতো। কুমারকে দেখে পদ্মা খুবই আনন্দিত হয়, কারণ অনেকদিন পরেই তাদের দেখা হলো। কুমার পদ্মাকে একটি গিফট দেয়। এর পরের দিনে আমরা দেখতে পাই ভূপাতির বাড়িতে আসে উপজেলা কর্মকর্তা রঘু। রঘু ভূপাতিকে বলে সরকার কৃষকদের জন্য ব্যাংকের লোন অনুমোদন করেছে, এতে কৃষকরা অনেক উপকার পাবে। কিন্তু ভূপাতি বলে কৃষকদের কোনো ব্যাংক লোনের দরকার নেই, কারণ তারা নিজেরাই কৃষকদের টাকা ধার দেয়। আসলে ভূপাতি নিজেই ইচ্ছাকৃতভাবে গ্রামবাসীদেরকে ঋণ দিয়ে রাখত, যেন সবাই তার কাছে মাথা নোয়ায়, আর সে সারা জীবন তাদের বোকা বানিয়ে টাকা লুটতে পারে। রঘু অনেক বোঝালেও ভূপাতি কিছুই মানে না। তাই রঘু রেগে গিয়ে ভূপাতির বাড়ির বাইরে এসে এলাকার লোকেদের ধিক্কার জানিয়ে বলে, গত 30 বছর ধরে একই প্রেসিডেন্টকে সহ্য করে আসছো, তোমাদের কখনোই উন্নতি হবে না। এই প্রেসিডেন্ট তোমাদের চুষে খাচ্ছে, তোমরা কেউ প্রতিবাদও করতে পারছো না। এসব কথা চিট্টি আর কুমার শুনে ফেলে। তখন চিট্টিকে এক মহিলা ডাক দিয়ে বলে, তোমাকে ওই দিন যে সাপটি কামড় দিয়েছিল, সেই সাপটিকে এখানে দেখা গেছে। এটা জানতে পেরে চিট্টি সাপের খোঁজে পুরো গ্রাম তন্ন তন্ন করে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে সে ভুল করে একটি মেয়ে রামাল্লির বাড়িতে পৌঁছে যায়। তখন রামাক্ষী স্নান করছিল। চিট্টিকে দেখেই সে ভয়ে চিৎকার করে ওঠে এবং তাকে তাড়িয়ে দেয়। কিন্তু সেই মুহূর্তেই চিট্টি রামাক্ষীকে দেখে তার প্রেমে পড়ে যায়। এরপর থেকে দিনরাত শুধু রামাক্ষীকেই ভাবতে থাকে। এদিকে চিট্টিকে তার ভাই কুমার কানে ভালো শুনতে পাওয়ার জন্য একটি যন্ত্র কিনে দেয়, কিন্তু চিট্টি সেটা ব্যবহার করতে চায় না। সে বলে, এতদিন মানুষ সন্দেহ করত যে আমি কানে কম শুনি, কিন্তু এটা ব্যবহার করলে তারা নিশ্চিত হয়ে যাবে যে আমি সত্যিই কানে কম শুনি। একদিন চিট্টি রামাক্ষার কাছে গিয়ে তাকে লক্ষ্মীর কথা বলছিল। ঠিক তখনই হঠাৎ লক্ষ্মীও সেখানে চলে আসে। লক্ষ্মী চিট্টিকে বলে সে যেন তার ক্ষেতের জমিতে জেনারেটর দিয়ে জল দেয়। এতে চিট্টিও খুশি হয় যে এই অজুহাতে অন্তত সে লক্ষ্মীর সাথে দেখা করতে পারবে। দিন আসে, চিট্টি আর বন্ধু মহিষকে সঙ্গে নিয়ে লক্ষ্মীর জমিতে জল দিতে যায়। জেনারেটর চালিয়ে দেওয়ার সময় চিট্টি একটানা লক্ষ্মীর দিকেই তাকিয়েছিল, কিন্তু হঠাৎ লক্ষ্মীর নজরে তা পড়ে যায় আর সে প্রচণ্ড রেগে যায়। লক্ষ্মী তাকে বলে, আমি ভালো করে খেয়াল করেছি, জল দেওয়ার নাম করে তুমি আমাকেই দেখে যাচ্ছ। যদি আজকের পরে আমাকে এভাবে দেখো না, তবে আমার থেকে খারাপ আর কেউ হবে না। তার রাগ দেখে চিট্টি সেখান থেকে পালিয়ে যায়। পরের দিন চিট্টি মহিষাকে নিয়ে মেলায় যায়। সেখানে তার সঙ্গে আবার লক্ষ্মীর দেখা হয়। চিট্টি তখন তাকে বলে, আমার মোটরের টাকাটা দাও। লক্ষ্মীও টাকা দিয়ে দেয়। এরপরে সে বলে, আমার কাছে চুরি কেনার কোনো টাকা নেই, তুমি কি আমাকে চুরি কিনে দেবে? চিট্টি খুশি মনে তাকে চুরি কিনে দেয়। কিন্তু ঠিক তখনই মেলায় দুজন গুন্ডা লক্ষ্মীর দিকে নজর দেয়। তারা লক্ষ্মীকে বলে, তুমি যদি আমাদের সঙ্গে চলো তাহলে আমরা তোমাকে অনেক চুরি কিনে দেব। চিট্টি তাদের কথা শুনতে না পেলেও লক্ষ্মী এসব শুনে খুব কষ্ট পায় এবং সেখান থেকে চলে যায়। এরপরে চিট্টি মহিষার কাছ থেকে পুরো ঘটনাটা জানতে পেরে সে প্রচণ্ড রেগে যায় এবং সেই গুন্ডা দুটিকে মারতে শুরু করে। ঠিক তখনই গুন্ডাদের ভাই কাশি এসে পড়ে সেখানে, কিন্তু চিট্টি 3 জনকেই মারধর করে। তবে মেলায় প্রেসিডেন্ট ভূপাতে চলে আসার এই মারামারি আর বেশি দূর এগোয় না। এরপরের দিন লক্ষ্মী চিট্টিকে বলে, তুমি ওই দিন আমার জন্য গুন্ডাদের সাথে মারামারি করেছো কেন? তুমি যদি আমাকে পছন্দ করো তাহলে আমাকে জানিয়ে দাও, কারণ আমার বাবা আমার জন্য ছেলে দেখেছে। কিন্তু লক্ষ্মী তখন জানতো না যে চিট্টি কানে কম শোনে। চিট্টি লক্ষ্মীর কোনো কথাই শুনতে পায় না, তাই কোনো কথার জবাবও দেয় না সে। এরপর সে একজনের সহায়তায় জানতে পারে যে লক্ষ্মী তাকে বিয়ের কথা বলেছে। শুনে চিট্টি তো ভীষণ খুশি হয়ে যায়। রাতে চিট্টি চুপি চুপি লক্ষ্মীর বাড়িতে যায় এবং তাকে ডাকতে থাকে। কিন্তু হঠাৎ তার বাবা তাকে দেখে ফেলে এবং জিজ্ঞেস করে, এত রাতে তুমি এখানে কি করছো? একটু পরে গ্রামবাসীরাও ভিড় জমায়। তখন চিট্টি সবার সামনে বলে, আমি আর লক্ষ্মী একে অপরকে ভালোবাসি। কিন্তু বাবার ভয়ের লক্ষ্মী অস্বীকার করে বলে, আমি চিট্টিকে চিনিই না, সে সবসময় আমাকে অনুসরণ করে। এই কথা শুনেই চিট্টি ভীষণ ভেঙে পড়ে এবং ঠিক করে নেয় আজ থেকে আর কখনো সে লক্ষ্মীর কাছে যাবে না। রাগে এবং দুঃখে চিট্টি রাঙ্গামার সাথে বসে মদ খেতে থাকে। রাঙ্গামা তাকে বলে, আমি জানি লক্ষ্মী তোকে অনেক ভালোবাসে, সে না পেরে সবার সামনে মিথ্যে কথা বলেছে। কিন্তু চিট্টি তখন রাঙ্গামার কোনো কথাই বিশ্বাস করে না। এর পরের দিন চিট্টি খেয়াল করে রাজু নামের এক কৃষক নদীর ধারে ভীষণ চিন্তিত অবস্থায় কোথাও যাচ্ছে। তাই সে জিজ্ঞেস করলো, রাজু কাকা এত টেনশনে কোথায় যাচ্ছ? রাজু কাকা জানায়, প্রেসিডেন্টের লোকেরা আগে ফসল জব্দ করত, কিন্তু এখন তারা আমার জমিও নিয়ে নিয়েছে। কিন্তু চিট্টি কানে কম শোনায় লোকটির কোনো কথাই সে শুনতে পায় না।
সে উল্টো রাজু কাকার থেকে কিছু টাকা নিয়ে নেয়। এরপর রাজু কাকা আত্মহত্যা করতে সরাসরি নদীতে ঝাঁপ দেয়। চিট্টি দেরি না করে নদীতে ঝাঁপিয়ে পড়ে রাজু কাকাকে উদ্ধার করে এবং বলে, আমি কানে কম শুনলেও মানুষের চোখের জল অবশ্যই দেখতে পাই। রাজু কাকা আর আত্মহত্যার কারণ জানালে কুমার তখন রাজু কাকাকে বলে, আমি নিজে গিয়ে ভূপাতের লোকেদের সঙ্গে কথা বলবো, তোমার জমি ফেরত দেবে সে। ওদিকে এই সময় লক্ষ্মীও জেনে যায় যে চিট্টি কানে কম শোনে। তাই সে গিয়ে চিট্টিকে বলে, আসলে সব দোষ আমারই ছিল, আমার উচিত ছিল গ্রামের সবাইকে সত্যটা বলে দেওয়া। লক্ষ্মী অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু চিট্টি তখন তার উপর রাগ করেছিল। এর পরের দিন কুমার রাজুকে নিয়ে ইউনিয়ন অফিসে যায় এবং জিজ্ঞেস করে, তুমি কত টাকার ঋণ নিয়েছিলে? রাজু কাকা বলে, 4,000 টাকা। তাহলে পরিশোধ করেছিলে কত টাকা? কিন্তু সেটা সে বলতে পারে না, কারণ তার কাছে কোনো রসিদ ছিল না। ওই গ্রামের বেশিরভাগ লোকই ছিল অশিক্ষিত। কে কত টাকা ধার নিয়েছে বা পরিশোধ করেছে তাদের কাছে কোনো হিসেবই থাকতো না। সব হিসেব ইউনিয়ন অফিসের কাছে থাকতো। ঠিক তখনই লক্ষ্মী এসে কুমারকে বলে, আমার বাবাও ভূপাতের কাছ থেকে ঋণ নিয়েছিল, আমরা সব ঋণ পরিশোধ করে দিয়েছি, আমার কাছে সব রসিদও আছে। তখন কুমার লক্ষ্মীকে নিয়ে ইউনিয়ন অফিসের ভেতরে যায় আর চেক করে দেখে লক্ষ্মীর বাবা 10,000 টাকা ঋণ নিলেও খাতায় লেখা আছে 20,000 টাকা। এরপর তাদের আর বুঝতে বাকি থাকে না যে ইউনিয়ন অফিসের লোকেরা প্রেসিডেন্টের কথায় গ্রামের লোকেদের ঠকাচ্ছে। এরপরে কুমারের সাথে তাদের হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে তাদের এক লোকের মাথাও ফেটে যায়। এই কারণেই রাতে প্রেসিডেন্টের বাড়িতে এর বিচার বসে। তখন কুমার প্রেসিডেন্টকে সব খুলে বলে যে 10,000 টাকার ঋণ 20,000 লেখা রয়েছে। এই জন্য প্রেসিডেন্ট রামালক্ষ্মীর বাবাকে যখন জিজ্ঞেস করে কত টাকা ঋণ নিয়েছে সে, তখন লক্ষ্মীর বাবা বলে 20,000 টাকা। আসলে তার বাবা একজন মাদক, সে সবসময় মদের নেশায় যাতা বলতো। আজকেও কেউ তাকে মদ খাইয়ে এই সমস্ত কথা বলিয়েছে। এই জন্যই তখন লক্ষ্মীর বাবা লক্ষ্মীকে নিয়ে সেখান থেকে চলে যায় আর মিথ্যে কথার জন্য কুমারের ওপরে 20,000 টাকার জরিমানা করা হয়। অন্যদিকে শিশু প্রকাশ্যে সবার সামনে অনেক কিছুই কুমার আর তার পরিবারের ব্যাপারে উপহাস করে, কিন্তু এই সমস্ত কিছুই চিট্টি বুঝতে পারে না। পরে চিট্টি যখন তার বন্ধু মহেশের সঙ্গে দোকানে যায়, তারপরে চিট্টি মহেশের কাছ থেকে আসল ঘটনা জানতে পারে এবং সে প্রচুর রেগে গিয়ে শিশুকে খুব মারধরও করে। এই প্রথম প্রেসিডেন্টের কোনো লোককে এমনভাবে কেউ মারধর করলো, যার জন্য পরের দিন সকালেই লক্ষ্মী চিট্টির সঙ্গে দেখা করতে আসে। কিন্তু চিট্টি তাকে দেখে আরও রেগে যায়, কারণ তার বাবার জন্যই চিট্টির পরিবারকে সবার সামনে অপমান করা হয়েছিল। রাগের মাথায় চিট্টি লক্ষ্মীকে একটি থাপ্পড়ও মেরে বলে, তোমাকে ভালোবেসে আমি বড় ভুল করেছি, তুমি ভালোবাসার যোগ্যই নও। এই কথার উত্তরে লক্ষ্মী হঠাৎ চিট্টিকে একটি চুমু খায়। তখন চিট্টি বুঝতে পারে আসলে লক্ষ্মী তাকে সত্যিই ভালোবাসে। ঠিক তখনই কিছু পুলিশ এসে চিট্টিকে ধরে নিয়ে যায় থানায়। চিট্টিকে বাঁচাতে কুমার দৌড়ে গিয়ে ভূপাতের কাছে অনুরোধ করে। ভূপাতি বলে, এই গ্রামে কেউ আমার নাম ধরে ডাকার সাহস পায় না, আর তোর ভাই আমার লোককে মেরেছে, ওর তো শাস্তি পেতেই হবে। এরপর কুমার স্থানীয় এক এমএলএকে দিয়ে চিট্টিকে ছাড়িয়ে আনে, কিন্তু তার আগেই পুলিশ চিট্টিকে বেধড়ক মারধর করেছিল। কুমার যখন তার ভাইয়ের শরীরে আঘাতের দাগ দেখে, তখন মনে মনে শপথ নেয় সে ভূপাতির অত্যাচার একদিন ঠিক শেষ করবেই। এরপরেই কুমার চিট্টিকে নিয়ে ইলেকশন অফিসে যায়। সেখানে সে রঘুকে বলে, আমি এবছর ভূপাতির বিরুদ্ধে ভোটে দাঁড়াবো। রঘুও খুব খুশি হয়ে যায়। অবশেষে কেউ সাহস তো দেখালো। ইলেকশনের নাম লেখানোর পর কুমার আর ভূপাতিকে সবার সামনে বলে, আপনার সব কুকীর্তি আমি ধরতে পেরেছি, আপনি থাকলে এই গ্রামের কোনো উন্নতিই হবে না। তাই এখানকার মানুষ চায় ক্ষমতার পরিবর্তন হোক। তাই এই নির্বাচনে আমি আপনার বিপক্ষে দাঁড়ালাম। আমি আপনার অত্যাচার থেকে পুরো গ্রামকে বাঁচাবো। এবার ভোটে আমি জিতব। এরপর চিট্টি বলে, রাঙ্গাস্থলাম রাজনীতি শুরু হয়ে গেছে, আপনি তৈরি থাকুন ভূপাতি সাহেব। সেদিনই গ্রামের কোনো লোক প্রেসিডেন্টের নাম ধরে ডেকেছে। এরপর আমরা দেখতে পাই কুমার এবং চিট্টি এমএলএ দক্ষিণামূর্তির সঙ্গে দেখা করে, যিনি আগেই ভূপাতিকে হারাতে চাইতেন। এরপরে কাহিনী আবারও বর্তমান সময় ফিরে আসে। আমরা দেখতে পাই প্রথম দৃশ্যে চিট্টি যে লোকটিকে নিয়ে হাসপাতালে এসেছিল, সে আর কেউ নয়, এখানকার এমএলএ দক্ষিণামূর্তি, যে চিট্টিকে পুলিশের হাত থেকে বাঁচাতে সাহায্য করেছিল। এমএলএর অ্যাক্সিডেন্টের পর সে কোমায় চলে যায়। ডাক্তার সহ পরিবারের সবাই তার বাঁচার আশায় ছেড়ে দেয়, কিন্তু চিট্টি তখন আশা ছাড়েনি। তখন দক্ষিণামূর্তি স্যারকে সুস্থ করার দায়িত্ব চিট্টি নিজে নেয় এবং তার যত্ন নিতে শুরু করে। এখান থেকে গল্প আবারও পেছনে যায়, যেখানে দেখা যায় চিট্টি লক্ষ্মীর সঙ্গে মাঠে বসে আছে। ওই মাঠেই হঠাৎ এক বাবাজি আসে এবং চিট্টিকে বলে, তোর ভাই ভূপাতের বিরুদ্ধে আওয়াজ তুলেছে, আমি সেটা জানি, কিন্তু শেষ পর্যন্ত তোর ভাইয়েরও মৃত্যু হবে।
এটা শুনেই চিট্টি খুব ভয় পেয়ে যায়। কেউ এই পথে দাঁড়াতে চায় না। তখন কুমার সবাইকে প্রমাণ দেখায় যে প্রেসিডেন্ট দিনের পর দিন কিভাবে মানুষকে ঠকাচ্ছে। এটা দেখার পর কাশি সহ কয়েকজন ওয়ার্ড মেম্বার পদে দাঁড়াতে চায়। ক্রমেই গ্রামবাসীরাও কুমারকে সমর্থন করতে শুরু করে। এদিকে আবার লক্ষ্মীর বাবা তার বিয়ে অন্য জায়গায় ঠিক করে ফেলেছে, সেখানে চিট্টি গিয়ে বাধা দেয়। এরপর লক্ষ্মীর বাবা এসে চিট্টিকে বলে, আর তুই কোনো টাকা পয়সাও কামাই করিস না, তোর কাছে কিভাবে লক্ষ্মী ভালো থাকবে? তুই যদি এখন প্রেসিডেন্টের থেকে টাকা নিয়ে তোর নির্বাচন বাদ দিয়ে দিস, তাহলেই আমি আমার মেয়েকে তোর কাছে বিয়ে দেব। তখন চিট্টি বলে, নির্বাচন তো ভাইয়া করবেই, তোর মেয়েকে তুই অন্য জায়গায় বিয়ে দিয়ে দে। সেদিন রাতেই চিট্টি রাগে এবং দুঃখে আবার রাঙ্গামার কাছে যায়। তখন রাঙ্গামা তাকে বোঝায় যে যদি ভাইয়ের ভালো চাস তাহলে নির্বাচন থেকে সরে যা, প্রেসিডেন্ট খুবই খারাপ মানুষ। এর আগে যতজন তার বিরোধিতা করেছে সে সবাইকে মেরে ফেলেছে এবং সেটা আত্মহত্যা বলে চালিয়ে দিয়েছে। আমি তোকে এতদিন বলেছিলাম তোর আঙ্কেল বিদেশে থাকে, কিন্তু এটা মিথ্যে কথা। তোর আঙ্কেলও প্রেসিডেন্টের বিরোধিতা করেছিল এবং তারা ওকেও মেরে ফেলেছে। তোর হাতের ঘড়িটা তোর আঙ্কেলেরই, ওর স্মৃতি ধরে রাখার জন্যই ঘড়িটা আমি তোকে পরিয়ে দিয়েছিলাম। এরপর চিট্টি বুঝতে পারে সকালে যে বাবাজি তাকে যেসব বলল সেগুলো সব সত্যিই ছিল। প্রেসিডেন্টের বিরোধিতা করায় তারা বিভিন্ন জনকে বিভিন্নভাবে মেরে ফেলেছে। তাই সে তার ভাইকে নিয়ে দুশ্চিন্তায় পড়ে যায়। এই কারণে সে তার ভাইয়ের আশেপাশে কাউকে কাঁচি ছুরি নিয়ে ঘুরতে দেখলে তাদেরকে সে সরিয়ে দেয়। এরপর নির্বাচনী প্রচারে এমএলএ এবং তার সেনামূর্তিরা আসে। সেখানে তার একজন লোক নারায়ণ তাকে কফি দিতে স্টেজে উঠতে থাকে, কিন্তু চিট্টি মনে করে সে তার ভাইকে মারার জন্য স্টেজে উঠছে, তাই চিট্টি সেখানে গিয়ে তাকে মারতে শুরু করে। এমএলএ তখন বলে, ও আমার লোক, তোমার ভাইকে মারতে আসেনি। এতে কুমার রেগে যায়। চিট্টির এসব পাগলামি দেখে সে তার ভাইকে বলে, তোর আর নির্বাচন করতে হবে না, তোর জায়গা এখন কাশি সামলাবে। এরপর চিট্টি সেখান থেকে রাগ করেই চলে আসে। পরদিন আমরা দেখতে পাই সব ওয়ার্ড মেম্বাররা তাদের পদ থেকে সরে যেতে শুরু করেছে। এটা শুনেই কুমার খুবই অবাক হয়। সে তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, আমি তো তোমাদের জন্য ভালো কিছুই করতে যাচ্ছি। তখন তারা বলে, তোমার ভাই প্রেসিডেন্টের কাছ থেকে টাকা খেয়েছে এবং আমাদের বিরোধিতা করেছে। কুমার এই কথা চিট্টিকে জিজ্ঞেস করলে সে বলে, হ্যাঁ আমি টাকা নিয়েছি, কারণ তোমার নির্বাচন করার দরকার নেই, প্রেসিডেন্ট তোমাকে ছাড়বে না। এর আগে সে সবাইকে মেরে ফেলেছে যারা তার বিরোধিতা করেছে। কুমার বলে, আমরা ভয় পেলে গ্রামের মানুষকে সাহস যোগাবে কে? এটা শুনেই তাদের বাবা প্রচণ্ড রেগে গিয়ে চিট্টিকে বাড়ি থেকে বের করে দেয়। বাবার বকুনি খেয়ে চিট্টি ভীষণই ইমোশনাল হয়ে যায় এবং সোজা ভূপাতের কাছে গিয়ে তার টাকা ফিরিয়ে দেয় এবং ভূপাতিকে বলে, আমি শুধু আমার ভাইয়ের প্রাণ বাঁচানোর জন্যই তোমার কাছ থেকে টাকা নিয়েছিলাম, কিন্তু এবার আমি নিজেই আমার ভাইয়ের জন্য তোমার বিরুদ্ধে লড়ব। এতটুকু বলেই চিট্টি সেখান থেকে চলে যায়। এরপর চিট্টি লক্ষ্মীর সঙ্গে দেখা করতে তার বাড়িতে যায়। সেখানে গিয়ে দেখে লক্ষ্মীর বাবা জোর করে তার বিয়ে অন্য এক ছেলের সঙ্গে দিতে চাইছে। তখন চিট্টি লক্ষ্মীকে বলে, আমি জানতাম না তুমি আমাকে মিথ্যে ভালোবাসতে। আমি তোমার জন্য সারা দুনিয়ার সঙ্গে লড়াই করলাম, আর তুমি আমার জন্য নিজের বিয়েটুকু ভাঙতে পারলে না। এই কথা বলেই চিট্টি চলে যেতে উদ্যত হয়, কিন্তু লক্ষ্মীও চিট্টির সাথে প্রতারণা করতে চাইছিল না। সেই উঠে দাঁড়িয়ে বাবাকে বলে, তোমার ভয়ের জন্য আমি এ বিয়ে করতে পারবো না, কারণ তোমার মতো বাবা কোনো সন্তানের ভালো চাইতে পারে না। এটা বলেই লক্ষ্মীও বাড়ি থেকে বেরিয়ে যায়। রাতে চিট্টি বাড়ি এসে বাড়ির বাইরে দাঁড়িয়ে বলে, তোমরা আমায় বাড়ির থেকে বের করে দিয়েছো, আমি আর কখনোই ফিরে আসবো না। এরপর সে লক্ষ্মীর সামনে নিজের বাড়ির বাইরে বসে পড়ে। তখন চিট্টির বাবাও নিজের ভুল বুঝতে পারে এবং বাড়ির সবাই তাকে ফেরানোর জন্য আসে। তারপর চিট্টি, লক্ষ্মী ও তার পরিবার সবাই একসঙ্গে বসে খেতে থাকে। ঠিক তখনই মহিষা এসে চিট্টিকে বলে, আজকে আমি গ্রামে কয়েকজন অপরিচিত মানুষকে ঢুকতে দেখেছি, আর তোর ভাই প্রেমিকার সঙ্গে দেখা করতে গ্রামের বাইরের শহরে গিয়েছে, তাই তাড়াতাড়ি তোর ভাইয়ের কাছে যা। আমার মনে হয় আজকে কিছু একটা খারাপ হতে যাচ্ছে। চিট্টি তাড়াতাড়ি সেখানে যায় এবং দেখে সত্যি তার ভাইয়ের ওপর হামলা হয়েছে। তখন সবাইকে চিট্টি মেরে তার ভাইকে উদ্ধার করে নিয়ে আসে। এরপর সে একটি চায়ের দোকানে তার ভাইকে বসায় আর সে তার ভাইয়ের জন্য জল আনতে যায়, কিন্তু ফিরে এসে দেখে কেউ কুমারের গলা কেটে দিয়েছে। কুমার ছটফট করছে দেখেই চিট্টি ভয়ে কেঁপে ওঠে। সে ভাইকে জিজ্ঞাসা করে, তোমাকে কে মেরেছে? কিন্তু কুমার যে নাম বলার চেষ্টা করে তা চিট্টি স্পষ্ট শুনতে পায় না। এর কিছুক্ষণ পরেই কুমার মারা যায়। ভাইয়ের মৃত্যু দেখে চিট্টি ভেতর থেকে একেবারেই ভেঙে পড়ে। যখন এই খবর তার বাবা মার কানে পৌঁছায়, তারাও ভেঙে পড়ে কান্নায়। এরপর চিট্টি ও গ্রামের লোকেরা ভূপাতের বাড়িতে গিয়ে আক্রমণ চালায়, কিন্তু সেখানে ভূপাতিকে পাওয়া যায় না, কারণ সে আগেই হাভেলি ছেড়ে পালিয়েছে। চিট্টি সারা গ্রামে ভূপাতিকে খুঁজে বেড়ায়, কিন্তু তাকে পায় না।
অনেকদিন পর চিট্টি প্রেসিডেন্ট ভূপাতিকে খুঁজে পায় এবং তাকে সে অবশেষে মেরে ফেলে। এরপর গ্রামের সবাই মিলে রাঙ্গামাকে প্রেসিডেন্ট নির্বাচিত করে। রাঙ্গামা সবাইকে প্রতিশ্রুতি দেয় আজ থেকে গ্রামে আর কোনো অন্যায় হবে না। চিট্টিও এতে খুবই খুশি হয়। কি ভাবছেন গল্পটি এখানেই শেষ? কিন্তু না, আসল টুইস্ট তো এখনও বাকি। সবাই যখন রাঙ্গামাকে প্রেসিডেন্ট বানিয়ে আনন্দ করছিল, তখন সেখানে নাচের দলের এক লোক নারায়ণ বলে নারায়ণ নাচতে থাকে। চিট্টি তার মুখের দিকে তাকিয়ে থাকে এবং খেয়াল করে যে নারায়ণ বলার সময় তার মুখের আকৃতি যেমন হচ্ছে, যখন তার ভাই মারা যাওয়ার সময় খুনির নাম বলেছিল তখন তার ভাইয়ের মুখের আকৃতিও ঠিক এমনই হয়েছিল। তখন চিট্টির আর বুঝতে বাকি রইল না যে নারায়ণ নামে কেউ একজন তার ভাইকে খুন করেছে। তার সেবা করতে থাকে। আর একদিন ডাক্তারদেরকে অবাক করে দিয়ে এমএলএ কোমা থেকে বেরিয়ে আসে এবং সুস্থ হয়ে বাড়িতেও যায়। এরপর 2 মাস পরে দেখা যায় এমএলএ এখন সম্পূর্ণ সুস্থ আর তিনি এখন মুখ্যমন্ত্রীও হয়েছেন। বহু লোক তার সঙ্গে দেখা করতে আসে, যেখানে চিট্টি লক্ষ্মীকে নিয়ে উপস্থিত হয়। এমএলএর সাথে দেখা করে চিট্টি বলে, আপনার সাথে আমার কিছু জরুরি কথা আছে, এই রুমে কেউ না থাকলেই ভালো হয়। তখন এমএলএও রুমের সবাইকে বাইরে চলে যেতে বলে। এরপরে সে বলে, তোমার ভাই কুমার মারা গিয়েছে, এটা শুনে আমার খুবই খারাপ লেগেছে। তখন চিট্টি বলতে শুরু করে, আমার ভাই যেভাবে গ্রাম সাজাতে চেয়েছিল আমরা সেভাবেই গ্রাম সাজাচ্ছি, আর আপনি তো আমাদের সাহায্য করেছেন। আর গ্রামের আগের প্রেসিডেন্টকে আমি মেরে ফেলেছি, কারণ সে গ্রামের অন্য লোকেদের মেরেছিল। সে এমএলএকে জিজ্ঞাসা করে, আমি কি তাকে মেরে কোনো খারাপ কাজ করেছি? তখন এমএলএ বলে, না, তুমি কোনো খারাপ কাজ করনি, তার এটাই প্রাপ্য ছিল। তখন চিট্টি বলে ওঠে, তাহলে আপনি কেন কেন আমার ভাইকে মারলেন? এটা শুনেই এমএলএর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। চিট্টি বলে, আমার ভাইকে যে মেরেছিল তার নাম ছিল নারায়ণ, আর এই নাম আমি আপনার কাছ থেকে প্রথম শুনেছি। ওই দিন স্টেজে নারায়ণই আপনাকে কফি দেওয়ার জন্য উঠেছিল, আর আপনি তাকে দিয়ে আমার ভাইকে খুন করিয়েছেন, কারণ আমার ভাই আপনার মেয়ে পদ্মাকে ভালোবাসতো, আর আপনি এই সম্পর্ককে কখনোই পছন্দ করতেন না। তখন এমএলএ বলে, তাহলে আমি আর কি করতাম বলো? তোমাদের মতো ছোট জাতের মানুষকে তো আমি আমার ঘরের জামাই বানাতে পারি না, তাই না? তাই তাকে খুন করতে হয়েছে। কিন্তু এত কিছু জানার পরও তুই কেন আমাকে সেবা করে সুস্থ করে তুললি? চিট্টি বলে, আমার ভাই আমাকে বলেছিল ফাঁসির আসামিকে কখনো অসুস্থ থাকা অবস্থায় ফাঁসি দেওয়া হয় না, যখন সে সম্পূর্ণ সুস্থ হয় তখনই দেওয়া হয়। তোমাকে সেবা করে সুস্থ করার সময় আমার বারবার ইচ্ছে করতো তোমাকে মেরে ফেলি, কিন্তু আমি অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করেছি, কারণ তোমাকে আমি তখন মারলে আমার প্রতিশোধ সম্পূর্ণ হতো না, তোমাকে কষ্ট দিয়ে মারতে পারতাম না আমি। এই কথা বলে চিট্টি ব্যাগ থেকে একটি কাঠি বের করে এমএলএর গলায় বসিয়ে দিয়ে তাকে হত্যা করে। এভাবেই সে তার ভাইয়ের প্রতিশোধ সম্পন্ন করে। আর এখানেই গল্পটি শেষ হয়। তো এই ছিল এই সম্পূর্ণ মুভির গল্প। আশা করছি তোমরা এই টুইস্টটি কখনোই কল্পনা করেছিলে না। যাই হোক, কেমন হয়েছে অবশ্যই জানিও। আবারও দেখা হচ্ছে খুব শীঘ্রই। ততক্ষণের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার।